প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ নেপাল। এখানে প্রকৃতির সাথে সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটেছে। এখানে পর্যটকেরা যেমন আসেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হিমালয় দর্শনের জন্য, তেমনি আসেন ধার্মিক ব্যক্তিরা ভগবান গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী দর্শনের জন্য, ও দেবাদিদেব মহাদেবের পশুপতিনাথ মন্দির দর্শনের জন্য অনেক মানুষ এসে থাকেন। মা সীতার জন্মস্থানও কিন্তু এই নেপালেরই জনকপুর নামে একটি গ্রামেতে। আজকে আমি নেপাল ভ্রমণের কমপ্লিট একটা ট্যুর প্ল্যান আপনাদেরকে দেব। কি করে নেপাল যাবেন, নেপাল যাবার বেস্ট টাইম কখন, কোথায় কোথায় ঘুরবেন, কত দিনের ট্যুর করবেন, কোথায় হোটেল নেবেন এবং কত টাকা খরচ হবে, এর একটা স্বচ্ছ ধারণা আপনাদের দেবার চেষ্টা করব। এবং আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাই নেপাল ভ্রমণের জন্য একটা ট্যুর প্ল্যান করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এবারে আসা যাক নেপাল যাবার বেস্ট টাইম কখন। নেপাল সারা বছরই আপনারা ঘুরতে যেতে পারেন, শুধুমাত্র বর্ষাকালটা বাদে। বিভিন্ন সময়ে পাহাড়ের রূপও কিন্তু বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে, তাই আপনি যে সময়ই যান না কেন আপনাকে মন ভরিয়ে তুলবে এই নেপাল। এবারে আসা যাক নেপাল ট্যুরটা কত দিনের আপনারা করবেন। নেপাল ট্যুরটা 5 দিন 6 রাত্রিরের আপনারা করতে পারেন। এক্ষেত্রে আপনাদের নেপালের মধ্যে যে জায়গাগুলো ঘুরতে পারবেন সেগুলো হলো কাঠমান্ডু, পোখরা এবং মনোকামনা দেবীর মন্দির। নেপাল যাবেন তো ডিসাইড করেই নিয়েছেন, কি করে যাবেন সেটা একটা প্রশ্ন। নেপাল যাওয়ার জন্য আপনাদের প্রথমে ভারত নেপাল সীমান্তে অবস্থিত রক্সল শহরে যেতে হবে। আর এই রক্সল যাওয়ার জন্য কলকাতা বা হাওড়া থেকে সবচাইতে ভালো যে ট্রেনটা হচ্ছে সেটা হচ্ছে মিথিলা এক্সপ্রেস। এই মিথিলা এক্সপ্রেস ধরে আপনারা রক্সল পৌঁছাবেন। রক্সল পৌঁছে ওখান থেকে একটা টোটো বা অটো করে 30 টাকার বিনিময়ে আপনারা নেপালের বর্ডার বীরগঞ্জ, যেটা নেপালের মধ্যে পড়ছে, সেই বীরগঞ্জে যাবেন। সেখানে গিয়ে আপনাদের ভোটার আইডি কার্ড দেখিয়ে নেপালের মধ্যে এন্ট্রি করতে হবে। এখানে কোনো রকম পাসপোর্ট বা ভিসা কিছুই লাগে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, নেপালে শুধুমাত্র ঢোকার জন্য ভোটার কার্ডটাই কিন্তু ইস্যু করা হয়, আধার কার্ড কিন্তু এখানে ভ্যালিড নয়। কাজেই আপনারা ভোটার কার্ডটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন যদি নেপাল ভ্রমণ করতে যান। পারমিট অফিসে যখন যাবেন তখন হাতে সময় নিয়ে যাবেন, প্রচুর পরিমাণে লাইন পড়ে। কাজেই আপনারা যদি হাতে টাইম নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের জিনিসটা ঠিকঠাকভাবে মিটে যাবে। এই যে পারমিট অফিসটার নাম হচ্ছে বানসার অফিস। বীরগঞ্জ থেকে বাসে করে আপনারা কাঠমান্ডু পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টাইম লাগবে 7 থেকে 8 ঘন্টা। এবং আপনারা যদি প্রাইভেট কার ভাড়া করে যান সেক্ষেত্রে আপনাদের টাইম লাগবে 6 থেকে 7 ঘন্টা, কিন্তু সেইখানে বাজেটটা অনেকটা বেশি পড়ে যাবে। এছাড়া আপনারা শেয়ার গাড়িতে বা জিপে করেও কাঠমান্ডু পৌঁছাতে পারেন, সেক্ষেত্রেও টাইম লাগবে 6 থেকে 7 ঘন্টা। এছাড়া নেপাল যাওয়ার আর একটা ইজি ওয়ে হচ্ছে ফ্লাইট। কলকাতা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে একটি মাত্র ফ্লাইট চলে। কাজেই আপনারা যদি ফ্লাইটে যাবেন ঠিক করে থাকেন সেক্ষেত্রে আপনারা ফ্লাইট বুক করতে পারেন। ফ্লাইটের ভাড়া 8,000 টাকার মতো পড়বে, তবে ওই একটাই মাত্র ফ্লাইট যায়, এটা একটু মাথায় রাখতে হবে। নইলে আপনারা ভায়া দিল্লি হয়ে আপনারা কাঠমান্ডু পৌঁছাতে পারেন যদি আপনারা প্লেনেই যাবেন ডিসাইড করে থাকেন। আর যদি আপনারা ট্রেনে করে যান সেক্ষেত্রে আপনাদের বীরগঞ্জ পৌঁছে আপনাদের মানিটা এক্সচেঞ্জ করিয়ে নিতে হবে। সর্বত্র নেপালে ভারতীয় মুদ্রার কিন্তু প্রচলন রয়েছে। আপনারা যদি মানি এক্সচেঞ্জ নাও করান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বিশেষ কোনো অসুবিধা হবে না। তার কারণটা নেপালের প্রতিটা দোকানেই বা প্রতিটা জায়গাতেই কিন্তু ভারতীয় মুদ্রা চলে। এখানে একটা কথা বলে রাখি, ভারতীয় মুদ্রায় 100 টাকা সমান নেপালি যে মুদ্রা তাতে 160 টাকা। নেপালে যে ইন্টারন্যাশনাল এটিএম রয়েছে সেখানে চার্জ কিন্তু অনেকটা কাটে, কাজেই আপনারা ক্যাশ ক্যারি করতে পারেন এই চার্জটাকে অ্যাভয়েড করার জন্য। নেপালেতে এসবিআই এর ব্যাংক রয়েছে, সেখান থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করাতে পারেন। প্রথমে কাঠমান্ডুতে পৌঁছে আপনারা কাঠমান্ডুর থামেল এলাকাতে একটা হোটেল নেবেন। ওখানে হোটেলের অপশানস অনেক পেয়ে যাবেন এবং হোটেলের রেট 500 থেকে 1000 টাকার মধ্যে ভ্যারি করে থাকে। এবং আপনারা যদি হোস্টেল নেন সেক্ষেত্রে আপনাদের রেট 300 থেকে 500 টাকার মধ্যে কিন্তু আপনাদের
হয়ে যাবে। প্রথম দিনে কাঠমান্ডু পৌঁছালেন, প্রথম দিনে কাঠমান্ডু পৌঁছে আপনারা নাইট স্টে করলেন কাঠমান্ডুর একটি হোটেলেতে। দ্বিতীয় দিন আপনাদের কাঠমান্ডুর সাইট সিইং শুরু হচ্ছে। দ্বিতীয় দিন সকালবেলা আপনারা দেখতে পারেন পশুপতিনাথ মন্দির, যেটা হিন্দুদের একটি পবিত্র মন্দির, এবং দেখতে পারেন স্বয়ম্ভু মন্দির, যেটা বানরের উপর উৎসর্গ করা মন্দির, এই স্বয়ম্ভু মন্দির। এছাড়া রয়েছে বৌদ্ধনাথ মন্দির, যেটা গৌতম বুদ্ধের উপর সমর্পিত রয়েছে এই মন্দিরটা। এই জায়গাগুলো আপনারা দর্শন করতে পারেন। এরপরে যেখানে যেখানে যাবেন সেগুলো হলো হনুমান ধোকা দরবার স্কোয়ার, পাটন দরবার স্কোয়ার, দশরথ স্টেডিয়াম, ভীম সেন টাওয়ার। এগুলো দেখার পর আপনারা নাইট স্টে করবেন হোটেলেতে, এবং এইগুলো দেখে বিকাল বিকাল কাঠমান্ডু শহরে ফিরে আসবেন। এসে কাঠমান্ডু শহরটাকে ভালো করে এক্সপ্লোর করবেন। এখানে বাজার মার্কেট যদি আপনাদের কিছু শপিং করার থাকে, সেক্ষেত্রে আপনারা কাঠমান্ডু শহর থেকে ওই দিন রাত্রিবেলা কিছু কেনাকাটি করতে পারেন বাড়ির জন্য। 3 নম্বর দিন সকালবেলা আপনারা কাঠমান্ডু থেকে বেরিয়ে পড়বেন, নাগরকোটের দিকে যাবেন। রাস্তায় দেখে নেবেন ঐতিহাসিক শহর ভক্তপুর। এখানে অনেক আপনারা মন্দির দেখতে পাবেন, বিভিন্ন ঐতিহাসিক কালচার দেখতে পাবেন। এগুলোর জন্য আপনাকে একটা গাইড নিতে হবে। গাইড ছাড়া এই জায়গাটা আপনারা ভালো করে ঘুরতে পারবেন না। ভক্তপুর দেখে বিকালের মধ্যে আপনারা নাগরকোট পৌঁছাবেন। নাগরকোট থেকে সূর্যাস্তের একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, এবং আপনারা নাগরকোট থেকে আবার পুনরায় কাঠমান্ডু শহরে এসে সেই দিন রাত্রিটাও কাঠমান্ডুতে স্টে করবেন। চতুর্থ দিন আপনারা বেরিয়ে পড়বেন কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে। কাঠমান্ডু থেকে পোখরা যাবার রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এই রাস্তায় যেতে যেতে আপনি চোখ ফেরাতে পারবেন না রাস্তার দুদিকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে। এবং এই কাঠমান্ডু থেকে পোখরা যাবার পথে আপনারা মধ্যখানে দেখে নেবেন মা মনোকামনা দেবীর মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য আপনাদের কেবল কারে করে যেতে হবে। কেবল কারে করে আপনারা গিয়ে মন্দির দর্শন করবেন মা মনোকামনা। ওখান থেকে যে সৌন্দর্য দৃশ্যটা দেখতে পাওয়া যায়, সেই দৃশ্যটা আপনাদের লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। এত সুন্দর দৃশ্য যা কল্পনাতেই করতে পারবেন না। এবং পুরো দিনটা আপনাদের এইভাবে গাড়িতে কেটে যাবে। তার মধ্যেখানে শুধু একবার মনোকামনা দেবীর মন্দিরটা আপনারা দর্শন করবেন, এবং বাদ বাকি দিনটা গাড়িতে কাটবে। এবং রাত্রিবেলা পোখরা পৌঁছে আপনাদের রাত্রিবেলা হোটেল বাস হবে পোখরাতে। পোখরাতে আপনারা অনেক কম বাজেটের মধ্যে 1000 থেকে 1500 টাকা বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন। চতুর্থ দিন পোখরার সাইট সিইং করবেন। চতুর্থ দিনকে আপনারা সারাংকোটে ট্রেকিং করতে পারেন। যদি আপনাদের ট্রেকিং ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা ট্রেকিং করতে পারেন। এছাড়া যে জায়গাগুলো ঘুরবেন সেগুলো মহেন্দ্র গুহা, মহাদেব গুহা, চামেরে গুহা, ডেভিস ঝর্ণা বা ডেভিস ওয়াটারফলস, ওল্ড বাজার, অনেক মনাস্ট্রি রয়েছে, সেগুলো আপনারা ভিজিট করতে পারেন। রূপাতাল একটা রয়েছে, সেটা আপনারা ভিজিট করতে পারেন। এবং বেগনাস লেক রয়েছে, সেখানে আপনারা বোটিং করতে পারেন। এই সবগুলো দেখার পরে আপনারা সন্ধেবেলা পোখরা শহরটাকে একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করবেন। সেক্ষেত্রে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। এবং রাত্রিবেলা পোখরাতে রাত্রিনিবাস করবেন। পঞ্চম দিনকে পোখরা থেকে আপনাদের এবার ফেরার পালা। পোখরা থেকে আপনারা বীরগঞ্জের উদ্দেশ্যে যে বাস পাওয়া যায়, সেই বাসে চেপে আপনারা বীরগঞ্জ আসবেন। এছাড়াও আপনাদের শেয়ার গাড়ির অপশানস পেয়ে যাবেন, সেক্ষেত্রেও আপনারা আসতে পারেন, বা আপনাদের নিজস্ব গাড়ি বুক করেও পোখরা থেকে বীরগঞ্জ আসতে পারেন। পোখরা থেকে বীরগঞ্জের দূরত্ব 265 কিলোমিটারের মতো অ্যারাউন্ড ডিস্টেন্স, যেটা গুগল ম্যাপ বলছে। এবং কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব কিন্তু 200 কিলোমিটার, আবার বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর দূরত্ব 140 কিলোমিটার। এই ডিস্টেন্সটা অনেকটা বেশি, আপনাদের জার্নিটা অনেকটা বেশি হয়ে যাবে। এবারে আসা যাক কত খরচ হতে পারে। এই পুরো নেপালটা ঘুরতে আপনাদের মোটামুটি 10 থেকে 12 হাজার টাকার মতো খরচ হবে পুরো জার্নিটা কমপ্লিট করতে। আপনারা যদি দলে যান, গ্রুপে যান, সেক্ষেত্রে আপনাদের খরচটা একটু কম হয়ে যাবে। তার কারণটা হোটেল আপনারা শেয়ারেবল হয়ে যাবে হোটেলের রুমগুলো। আপনি যদি সোলো ট্রাভেল করে থাকেন সেক্ষেত্রে আপনার কস্টটা একটু বেশি হতে পারে। অ্যারাউন্ড অ্যাভারেজ যে কস্ট যেটা পড়বে সেটা হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা। এইভাবে আপনি যদি নেপাল ট্যুরটা করেন তো সেক্ষেত্রে আপনি খুব ভালো করে নেপালটা ভ্রমণ করতে পারবেন। এটা নেপালের একটা অংশের আমি ট্রাভেল গাইড দিলাম। পুরো নেপালটা যদি ঘুরতে চান তো সেক্ষেত্রে অনেক টাইম লেগে যাবে। আমাদের কাছে অত টাইম থাকে না, কাজের চাপের জন্য ছুটিও পাওয়া যায় না। কাজে অল্প দিনের বিদেশ ভ্রমণ এটাই সবথেকে সুইটেবল প্ল্যান একটা। আমার মনে হয়েছে, আপনাদের মতামত আলাদা থাকতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং
পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীকালে যে যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট বক্স ওপেন আছে, ওখানে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব।